কিভাবে তিনি কুমিল্লায় বরাদ্দ দিয়েছেন, তার উপজেলায় সবচেয়ে বেশি বরাদ্দ 450 কোটি টাকা বরাদ্দ, হাসনাত আব্দুল্লাহর উপজেলায় 350 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। এবং এগুলো কেন হয়েছে, কেন হয় আমরা বুঝতে পারি। এই অন্তর্বর্তীকালীন সরকারকে কিন্তু প্রথমে স্লিপ অফ টাং হয়ে অনেক মানুষের কেয়ারটেকার বলতো শুরুর দিকে, আপনার মনে আছে? এখন হয়তো আমরা অন্তর্বর্তীকালীন সরকার বলতে কিছুটা অভ্যস্ত হয়েছি, কিন্তু তাদের মধ্যে পার্থক্য সাধারণ মানুষের কাছে খুব বেশি স্পষ্ট না। অনেকে কিন্তু বলতে নির্বাচন দিয়ে তাড়াতাড়ি চলে যাবে কিনা এরকম প্রসঙ্গে এসেছে। তাহলে কি নতুন আরেকটা সরকার ফর্ম হবে, নাকি এই সরকারটা চেহারা নেবে, যারা যারা আছেন তারাই থাকবে? সেই ইস্যুগুলো আমার মনে হয় খুব স্বাভাবিকভাবে প্রশ্ন আসছে। কারণ মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথাগুলো বলেছেন সেখানে কয়েকটি প্রসঙ্গ এসেছে। সেটি হচ্ছে সচিবদের ক্ষেত্রে যারা দায়িত্ব পালন করছেন তাদের মধ্যে আগের সরকারের দোসর, তাদের পরিবর্তন দরকার। তিনি বলেছেন জেলা প্রশাসকদেরকে ভেতরে অনেকেই থেকে গেছে যারা স্বৈর শাসকের সহযোগী ছিলেন। এরপরে আবার তিনি বলছেন যে নিরাপত্তার দায়িত্বে থাকা আসে। এই যে 14-15 মাস ধরে এই সরকার কাজ করলো, তারা কি তাহলে স্বৈর শাসকের যে সহযোগী যারা, তাদেরকে সহই কাজ করলেন? আমার কাছে তাই মনে হয়। এখন আমি আগে আসছি এই পয়েন্টে। এটা হলো সরকারের চাকুরি করা মানুষজন। এখন এর আগে আমাদের যে সরকারটা মানে মন্ত্রী পর্যায়ে সাধারণত যেটা পলিটিক্যাল সরকার হলে পলিটিশিয়ানরা হয়, সেই সরকারটার চেহারা কি হতে হবে? বিএনপি যেটা দাবি করেছে, তাদের দাবিটা খুব স্পষ্টভাবে করেছেন, কিন্তু তাদেরকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছেন আপনারা কি কোনো উপদেষ্টার নাম বলেছেন? তারা বলেছেন যে বিভিন্ন দলের সমর্থক উপদেষ্টাদেরকে তারা সরাতে চান। এখন আমি ধারণা করি যে তাদের এক ধরনের তালিকাও হয়তো আছে। অন্তত 2 জন উপদেষ্টার ব্যাপারে, বিশেষ করে ছাত্র 2 উপদেষ্টার ব্যাপারে কিন্তু ওনারা আগে ডিসেন্ট জানিয়েছিলেন। এই 2 উপদেষ্টা এবং যেমন খলিলুর রহমান, এই 3 জনকে কিন্তু সরকার থেকে সরানোর জন্য তার আগে একবার দাবি জানিয়েছিল। ওটা প্রকাশ্য দাবি ছিল। সুতরাং এটা সাথে কি আর কেউ আছে? আমি ধারণা করি তাদের কোনো না কোনো একটা তালিকা আছে। কারণ উপদেষ্টাদেরকে নিয়ে এক ধরনের ফিসফাস আছে যে এই 2 জন ছাত্র উপদেষ্টারা বাইরে, তাদেরও একটা দলের সাথে অ্যালায়েন্স আছে বলে পারসেপশন আছে, তার বাইরেও কেউ কেউ কোনো না কোনো দলের সাথে অ্যালাইন্ড আছে বলে ইনফ্যাক্ট আলাপ আলোচনা আছে। তাহলে এই সরকারকে এখন 2টো কাজ করতে হবে। একটা হচ্ছে এই সরকারটার একটা নতুন চেহারা দিতে হবে। যে উপদেষ্টাকে নিয়ে অভিযোগ আছে তাদেরকে সবচেয়ে ভালো হলো সরিয়ে ফেলা, অথবা তাদেরকে এমন জায়গায় রাখা যাতে তারা নির্বাচনী প্রসেসের কোথাও আসতে না পারেন, এবং প্রয়োজন হলে আমি মনে করি নতুন কিছু উপদেষ্টা নেওয়া, যারা আলাপ আলোচনার মাধ্যমে যারা। আমি এই 2 জনের ক্ষেত্রে আপনি যে 2 জনের কথা বললেন, ছাত্র উপদেষ্টা এবং আর একজন যেটি বিএনপির অবজেকশন ছিল, এখন আমি জানি না আছে কিনা, সেই সময় তারা জানিয়েছে এই 3 জন উপদেষ্টার জন্য। এখন আমি নির্বাচন কেন্দ্রিক যদি জিজ্ঞেস করি, যে উপদেষ্টা যে দায়িত্ব এই মুহূর্তে পালন করছেন, নির্বাচনের ক্ষেত্রে যদি এই জায়গায় থাকেন তাহলে মানে ভোট রিগিং বা ভোটের ক্ষেত্রে প্রভাব বিস্তার করা, এইভাবে যদি বলি, তাহলে সম্ভাবনা আছে কিনা বা তাদের সুযোগ আছে কিনা? অলরেডি একটা ঘটনা ঘটে গেছে। আমি এখন সরাসরি যদি বলি, একটু সময় দেবেন, খুবই ইন্টারেস্টিং ব্যাপার এটা। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া হচ্ছে এলজিআরডি মন্ত্রী। মানে যদি আপনি আজকেও স্টপ করেন, অলরেডি তিনি কিন্তু নির্বাচন রিলেটেড অনেক কাজ করে ফেলেছেন। তার মন্ত্রণালয়টা হচ্ছে এমন যেটা দিয়ে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন করা যায়। প্রথম আলো একটা খুব চমৎকার রিপোর্ট করে একবার দেখিয়েছে কিভাবে তিনি কুমিল্লায় বরাদ্দ দিয়েছেন, তার উপজেলায় সবচেয়ে বেশি বরাদ্দ 450 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। মজার ব্যাপার হচ্ছে কুমিল্লা সবচেয়ে তুলনামূলকভাবে সবচেয়ে ডেভেলপড অবকাঠামোর একটা জেলা। কারণ এর আগেও ঘটনাচক্রে এলজিআরডি মন্ত্রী কুমিল্লা ছিলেন। ওই রিপোর্টে জনাব তাজুলের পাশ করা 2000-1500 কোটি একটা প্রকল্প চলছে, আগে থেকেই এখন আরেকটা করছেন। এই 450 কোটি অঙ্কটা কেমন? 450 কোটি অঙ্কটা হচ্ছে এইরকম, প্রথম আলোর রিপোর্টেই 6টা বা 7টা জেলার লিস্ট আছে। পুরো জেলায় 13 থেকে 18 কোটি টাকা, এক এক জেলায় 13, 14, 18 কোটি টাকা বরাদ্দ পুরো একটা উপজেলায়। ওখানে পুরো জেলায় হলো 15, 16, 17 কোটি টাকা। কারণ বিশাল পরিবর্তন। আচ্ছা, উনি কুমিল্লারই হাসনাত আব্দুল্লাহর উপজেলায় 350 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। তার মানে আমি যেটা বলছি, এগুলো কিন্তু হয়েছে, এবং এগুলো কেন হয়েছে, কেন হয় আমরা বুঝতে পারি। এখন এটা অলরেডি ঘটে গেছে ভোটের আগে। ভোটের আগে ঘটে গেছে, কিন্তু এগুলোর ভোটে ইম্প্যাক্ট থাকে। কারণ আমাদের দেশের লোকজন রাষ্ট্রীয় ব্যাপারে চাইতেও এমপির কাছে কি চায়? যে আমার রাস্তাঘাট, স্কুল করে দেন, আইন কি পরিবর্তন করবে সেটা নিয়ে খুব বেশি মাথা ব্যথা নেই। তো অলরেডি তো এই কাজগুলো হয়ে গেছে। সো এরকম ভাবে আরো অনেকেরই সম্ভব। সো আমি মনে করি সরকারের মানে তাদের কাউকে ইভেন ক্যাবিনেট থেকে বাদ দেওয়া দরকার, কারণ পারসেপশনটা আছে। যেমন আমি একটু কোট করতে চাই, ধরুন ডক্টর ইফতেখারুজ্জামান সিভিল সোসাইটির অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য। আমরা দীর্ঘদিন শেখ হাসিনার বিরুদ্ধে উনি গুরুত্বপূর্ণ লড়াই করেছেন, ভূমিকা রেখেছেন। তার মতো মানুষও তো বলছেন যে দুজনকে এনসিপির সাথে মানুষজন অ্যালাইন করে। উনি বলছেন, আমরা তো একসময় বলেছি, উনিও বলছেন। সো এদের যাদের বিরুদ্ধে অভিযোগ আছে সরানো, কিছু নতুন উপদেষ্টা নেয়া, এটা হলো এক। পুনর্গঠন,
আরেকটা হচ্ছে যে বললাম তাদের কাজ এখন আসলে আর পলিসি ডিসিশন না, একদম এক্সক্লুসিভলি কিছু রুটিন কাজ করবেন আর আসলে সবাই মিলে পুরো সরকারের কোনো না কোনো ফর্মে। কারণ বাংলাদেশে এবারের মতো চ্যালেঞ্জিং নির্বাচন আসলে মানে কোনো কেয়ারটেকার আগে যে ছিল হয় নাই। এরশাদ পতনের পরও বাংলাদেশে পুলিশ পালিয়ে যায়নি, সেজন্য 3 মাসের পর একটা চমৎকার নির্বাচন হতে পেরেছিল। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে অবস্থা এবং বাংলাদেশের ভেতরে এখনো তাদের কনফিডেন্সের যে ঘাটতি আছে, সাথে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার বা সহিংস করার জন্য আমাদের শত্রুর অভাব নেই। সুতরাং এই কারণে আমি মনে করি সবকিছু থেকে ফোকাস সরিয়ে কিভাবে নির্বাচনটা করা যায় সেভাবেই, তাহলে তাদের পুনর্গঠন হওয়া দরকার এবং তাদের ফোকাস এক্সক্লুসিভলি নির্বাচন, রুটিন কাজ আর নির্বাচন।